ধৈর্য ধরো বৌদি, সময় সব ঠিক করে দেবে। সময় তো চলে যাচ্ছে যোদ্ধা, 3 মাস হয়ে গেছে ওনাদের দেখিনি, আর এখানে শরীফউদ্দিন আমাদের সম্পত্তি লুট করছে। আর যেদিন সবকিছু শেষ হয়ে যাবে সেদিন শরীফউদ্দিন ওনাদের। এমন কোনোদিনই হবে না। আমরা এতটাও অসহায় নই, আমরাও মোগলদের সঙ্গে লড়াই করব। আর কতদিন ওদের চাহিদা আমরা পূরণ করব চুক্তে খান? শরীফউদ্দিনের চাহিদা দিনকে দিন বেড়ে চলেছে। 5000 আশরফি দিয়ে শুরু করে পরপর 3 দফায় 20,000 আশরফি চেয়েছে ও। কি করে মেটাবো ওর এত চাহিদা? আমার পিতার পক্ষে কিচ্ছু অসম্ভব নয়, উনি 3 জনকে রক্ষা করবেন। তোমরা একদম চিন্তা করো না। চিন্তা তো হবেই যোধা, আশরফি যতদিন দেওয়া হবে ঠিক আছে, আর তারপর আমাদের 3 জনের কপালে জহরে লেখা আছে। কিচ্ছু হবে না, পিতা ঠিক কোনো না কোনো উপায় বের করবেন। রাজা ভারমাল, এখন তো আপনার কাছে শুধু একটাই উপায় আছে। বলুন, উপায় যাই হোক না কেন, শরীফউদ্দিনের হাত থেকে নিজের সন্তানদের বাঁচানোর জন্য আমি যে কোনো শর্তে রাজি আছি। পিতা কোনোদিন কোনো ভুল পথ বেছে নেবেন না, ওনার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। বলুন চুক্তে খান, কি সেই উপায়? মুঘল সাম্রাজ্যের শাহেনশাহ বাদশাহ জালালউদ্দিন মোহাম্মদ শরীফউদ্দিনের বকশিবানুর নিকাহের পরে জালাল যাত্রা করলেন মালবের দিকে, সারানপুরে আদমের সঙ্গে দেখা করতে। কি করে ভাবলেন এটা চুক্তে খান? জালাল আমাদের শত্রু। কিন্তু আমি তো আপনার বন্ধু রাজা ভারমাল, বিশ্বাস করুন আমি আপনার কখনো ক্ষতি করব না। আপনি একবার যা আমার উপকার করেছিলেন তা আমার আজও মনে আছে। কে আপনি? আমি আমি চুক্তে খান। আমি একজন মুঘল, পাঠানদের সঙ্গে যুদ্ধে আমি আহত হয়েছি, আমাকে সাহায্য করুন। ওনাকে শিগগিরই রাজবৈদ্যের কাছে নিয়ে যান। ক্ষমা করবেন মহারাজ, একে তো উনি মোগল, তার উপর পাঠানদের হাত থেকে পালিয়েছেন। একে আশ্রয় দেওয়া মোটেই ঠিক হবে না। আমি রাজবংশের নীতি রক্ষা করব, আর রাজবংশের নীতি এটাই শেখায় কোনো আহত ব্যক্তি, দুর্বল ব্যক্তি সাহায্য চাইলে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। ওনাকে শিগগিরই নিয়ে যাও আর রাজবৈদ্যকে দিয়ে ওনার চিকিৎসা করাও। আপনার সেই উপকার আমি জীবনে কোনোদিনও ভুলতে পারবো না, আর আপনার কোনো ক্ষতি হোক সেটাও আমি চাইব না। আপনি আমার কথা শুনুন, বাদশাহ জালালউদ্দিনের সঙ্গে বন্ধুত্ব করে নিন। লুকিয়ে যারা আক্রমণ করে তারা মিত্র হয় না চুক্তে খান। ও আমেরে লুকিয়ে এসেছিল ছদ্মবেশে, তাই আমি ওকে কিছুতেই বিশ্বাস করি না। আগ্রার পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে রাজা ভারমাল। এখন তো জালালউদ্দিনের ওপর থেকে বৈরাম খানের ছায়া সরে গেছে, আগের থেকে তিনিও অনেক বদলে গেছেন। যেমন রাজা তেমন প্রজা। শরীফউদ্দিনের আচরণ দেখে আমি ওর বাদশা কেমন তা তো বুঝতেই পারছি। শরীফউদ্দিন যদি আমাকে এতটা অপমান করতে পারে তাহলে তার বাদশা আমার সঙ্গে কি করবে? আমি তার সামনে মাথা নোয়াতে পারবো না। আমেরের রাজা যদি আগ্রার বাদশার সঙ্গে কথা বলতে চান, তাকে মাথা নত করা বলে না রাজা ভারমাল। রাজনীতি শুধু যুদ্ধের দ্বারাই হয় না, যুক্তি তর্ক এবং আলোচনা আজও রাজনীতির একটা প্রধান অঙ্গ। যদি আপনি আমের আর আপনার সন্তানদের রক্ষা করতে চান তাহলে বাদশার সব। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি এখন আসতে পারেন চুক্তে খান। আমি আপনার বন্ধু রাজা ভারমাল, তাই আপনার মান সম্মান আর সন্তানদের রক্ষা করতে চাই। আমার কথাগুলো আপনি একবার ভালো করে ভেবে দেখবেন। জালাল পৌঁছানোর আগে আমাদের আদমকে সতর্ক করে দিতে হবে, না হলে জালালের হাত থেকে আদমের রক্ষে নেই। সালাম। জালাল সাহারানপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি চাই জালালের আগে তুমি সেখানে পৌঁছে যাও, আর আদম খানকে সতর্ক করো যে জালাল ওর সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছচ্ছে। আর হ্যাঁ, আর ওকে এটাও জানিও যে আমিও যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছে যাব।
জালালের আগে যদি সাহারানপুর না পৌঁছো তাহলে তোমায় আমার ঘোড়া হাওয়ার থেকেও জোরে দৌড়োয়। শাহেনশাহ পৌঁছানোর আগে আপনার এই বার্তা আমি ওখানে পৌঁছে দেবো। তাই যেন হয়। আর তা যদি না হয় তাহলে সারাংপুর থেকে তুমি আর ফিরতে পারবে না, মনে থাকে যেন। রেশম তৈরি হয়ে নাও, আমাদের খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। 16 দিন কেটে গিয়েছিল। জালাল প্রায় সারাংপুরে পৌঁছে গিয়েছিলেন। তিনি সারাংপুরের আগেই তার শিবির স্থাপন করলেন। হুজুর, যুদ্ধে আমরা অনেক কিছু জয় করেছি, অনেক হাতি ঘোড়া এবং অনেক ধন সম্পত্তি, কিন্তু আদম খান। আমি জানি পীর মোহাম্মদ, আর সেই জন্যই আমি আগ্রা থেকে এখানে এসেছি, এটা দেখার জন্য যে আদম খান আমাকে ঠিক কতটা ঠকাচ্ছে আর আমি ওকে কতটা শাস্তি দিতে পারি। শুধু এইটুকুই নয় হুজুর, বাজ বাহাদুরের হারেম আর সম্পত্তির লোভে আদম খান বাজ বাহাদুরের উপর থেকে নজর সরিয়ে নেন। সেই সুযোগে সে পালিয়ে যায়। যুদ্ধে জয়লাভ করবার পরেও আদম খান মালবের উপর তার অত্যাচার চালিয়ে যাচ্ছেন। ওনার আক্রোশের হাত থেকে বাচ্চা, বুড়ো, মহিলা, এমনকি প্রতিবন্ধীরাও রক্ষা পাচ্ছেন না হুজুর। আদম খান, মোগল সাম্রাজ্য আর আমাদের ধর্ম কোনো নিরীহ মানুষদের উপরে অত্যাচারের অনুমতি দেয় না। যুদ্ধ যখন চলে তখন অপরপক্ষ আমাদের কাছে শত্রু, কিন্তু যুদ্ধ জয়ের পর তারা আমাদের কাছে আশ্রিত। আমার সাম্রাজ্যে আমি কোনো অন্যায় বরদাস্ত করব না, তাই আদম খানকে আমি নিজে হাতে শাস্তি দেব। আমি এই মুহূর্তে সারাংপুরে যাব। আদম, জালাল, আপনি আমাকে যুদ্ধ জয়ের অভিনন্দন জানাতে এসেছেন? আমায় সংবাদ দিতেন, আমি চলে যেতাম। মানুষের দুর্ভাগ্য মানুষকে না জানিয়েই আসে। ঠিক বুঝলাম না। কিন্তু আমি সব বুঝতে পেরেছি। তুমি যা করেছো সেটাও, আর তোমার সঙ্গে আমি যা করব সেটাও। জালাল, আপনি আমি যা জিজ্ঞাসা করব তার সঠিক উত্তর দেবে তুমি আমাকে। তুমি কি শিশু, বয়স্ক আর মহিলাদের হত্যা করেছো? হত্যা করেছো কিনা? হাতি যখন হাঁটে তার পায়ের নিচে কত পিঁপড়ে পিষে যায়, আর যুদ্ধে যেই সামনে আসুক তাকে শেষ করে ফেলতে হয়। এটাই আমার নিয়ম। কিন্তু বয়স্ক, শিশু আর মহিলাদের হত্যা করা আমাদের নিয়ম নয়। আর কোনো নির্দোষীর গলায় তরোয়াল ঠেকানো। ভুলে যাওয়া কিন্তু খুব খারাপ অভ্যেস। হয়তো তুমি এটা ভুলে গেছো আমি এখানে তোমাকে কি কাজে পাঠিয়েছিলাম। ভুলে গেছো মহিলাদের সম্মানের কথা। ভুলে গেছো আমাদের ধর্ম আমাদের কি শিক্ষা দেয়। আর তুমি এটাও হয়তো ভুলে গেছো যে তোমার সামনে তোমার দাদা নয়, হিন্দুস্তানের শাহেনশাহ দাঁড়িয়ে আছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই বড় আম্মির একটা অনুরোধ শোনো। তুমি চাইলে আদম খানের শিরোচ্ছেদ এক্ষুনি করতে পারো। আমি কথা দিচ্ছি তোমার বড় আম্মি কোনো বাধা দেবে না। জালাল, আমার একটা কথা তুমি শোনো। তুমি এটা ভেবো না জালাল, আমি তোমাকে এইসব এই কারণে বলছি যে আদম আমার ছেলে। আমি তোমাকে এইসব কথা বলছি কারণ যাকে আমি আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি সেই জালালের সিদ্ধান্ত নিয়ে কেউ যেন কখনো প্রশ্ন না তোলে। বড় আম্মি, আদম ওর দোষ স্বীকার করেছে। না,
এ কথাটা আপনি শুনেছেন, আমি বলিনি। আমি বাজবাহাদুরের সৈন্যদের মারতে চেয়েছিলাম। তাতে যদি মহিলারা মারা যান, আমার কি করার আছে? ঠিক আছে জালাল, আমি ধরে নিচ্ছি যে আদম এরকমই করেছে, কিন্তু শেহেনশাহ তো তুমি, তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কিন্তু শেহেনশাহ কোনো মুঘলের ওপর কোনো প্রমাণ ছাড়াই যদি তরোয়াল চালায়, তাহলে সেটা শেহেনশাহর নিয়ম বিরুদ্ধ হবে জালাল। আপনি যদি চান যে আমি আগে প্রমাণ দেখি, সাক্ষীদের কথা শুনি, তারপর কোনো সিদ্ধান্ত নিই, তাহলে তাই হবে। কিন্তু একটা কথা শুনে রাখুন, সৈনিকদের হাতে অস্ত্র শত্রুদের আক্রমণ করার জন্য দেওয়া হয়, দুর্বলদের উপর অত্যাচার করার জন্য নয়। আর আমার সাম্রাজ্যে আমি কোনো শিশু, বয়স্ক আর মহিলাদের উপর অত্যাচার সহ্য করব না। সাম্রাজ্যের কথা তো অনেক পরে। আপনার হারেমে যা হয় সে বিষয়ে কি বলবেন আপনি? চুপ করে থাকো, ব্যাস। জালাল, আদম নির্বোধকে ক্ষমা করে দাও জালাল। বড় আম্মি, প্রশ্ন যখন উঠেছে তার উত্তর আমায় দিতেই হবে। আমাদের হারেমে যে সমস্ত মহিলারা আসেন, তাদের যুদ্ধে জয় করেই আনা হয়। তাদের সঙ্গে কোনো অভদ্রতা করা হয় না, তাদের কোনো কষ্টও দেওয়া হয় না, তাদের দিয়ে জোর করেও কিছু করানো হয় না, আর তাদের হত্যাও করা হয় না আদম খান। তাদের সম্মান করা হয়, সমস্ত প্রমাণ আর সাক্ষীদের যেন হাজির করা হয়। জালাল মালবে আদম খানের অত্যাচারের প্রতিকার করার আগেই মহামাঙ্গা তার কৌশলে আদমের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকেই নস্যাৎ করে দেন। দেখতে পাচ্ছ জালাল, আদমের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এই দুজন আমার কাছে এসেছিল আদমের পক্ষে বয়ান দেওয়ার জন্য। আমি এদেরকে পাঠিয়েছিলাম তোমার কাছে। পথে হয়তো আদমের কোনো শত্রু এদেরকে মেরে ফেলেছে। প্রমাণ চাইছিলে না তুমি জালাল? তো এই নাও প্রমাণ, আর এই হলো আদম খান। এবার সিদ্ধান্ত তোমার হাতে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তোমাকে বলতে চাই জালাল, যা সিদ্ধান্ত নেবে ভেবে চিনতে নেবে। আর তোমার সিদ্ধান্ত যাই হোক, তা আমি মাথা পেতে নেব। তোমাদের কাছে আর কোনো প্রমাণ রয়েছে যাতে এটা প্রমাণিত হয় যে আদম খানই অপরাধী? কটূক্তির জন্যে শাহেনশাহর কাছে আমি ক্ষমা চাইছি। যদি তুমি আমার ভাই না হতে আর মহামাঙ্গার ছেলে না হতে, আর সেই মহামাঙ্গাকে আমি যদি বড় আম্মি বলে না ডাকতাম, আর সমস্ত প্রমাণ যদি তোমার পক্ষে না থাকতো, তাহলে আল্লাহ কাসাম, তাহলে এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করতাম। কিন্তু এটা মনে রেখো, এরপর যদি আমি কোনোদিন জানতে পারি যে তুমি কোনো দুর্বল বা অসহায় কারো উপরে অত্যাচার করেছো, তাহলে আমি কিন্তু ক্ষমা করব না। তখন তোমার আম্মি আর আমার বড় আম্মিও কিন্তু তোমায় বাঁচাতে পারবে না।
মালব বিজয়ের পরেও আকবরের থেকে স্বীকৃতি না পেয়ে আদম খান ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রতিশোধ স্পৃহা থেকে সে জালালের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। মহামাঙ্গা তাকে মনে করিয়ে দেন আকবরের বীরত্ব এবং প্রতিপত্তির কথা। জালালের বিরোধিতা করার থেকে তার সঙ্গে থাকাতেই আসল লাভ, এই বলে মহামাঙ্গা আদম খানকে বিরত করেন। আসসালাম আলাইকুম। আমি চাই না এই বিষয়টা আমাদের পরিবারের কেউ জানতে পারুক। এই কথাটা আমি পরিবারের কাউকেই কোনোভাবেই বলিনি। আমি জালালের সঙ্গে দেখা করতে রাজি। আপনি নিশ্চিন্ত থাকুন রাজা ভারমাল, এ কথা কেউ জানতে পারবে না। যোধা, আমরা একটা কাজে। মা বলেন যখন কেউ কোনো কাজে যান তখন তাকে বাধা দিতে নেই বা কোনো প্রশ্ন করতে নেই। আর তাই আমিও আপনাকে কোনো প্রশ্ন করব না পিতা। তবে একটা কথা নিশ্চয়ই বলবো, সবাই এটাই জানেন যে আমার 3 দাদা মুঘলদের কাছে বন্দী, কিন্তু আমি একজন রাজকুমারী। তাই আমার শুধু 3 দাদাই নয়, আমার বহু সৈনিক ওখানে বন্দী রয়েছেন। তাই আপনার কাছে আমি একটাই অনুরোধ করি পিতা, আপনি যা সিদ্ধান্ত নেবেন, আগে রাজা হিসেবে, তারপর পিতা হিসেবে। তাই আপনার কাছে আমি একটাই অনুরোধ করি পিতা, আপনি যা সিদ্ধান্ত নেবেন, আগে রাজা হিসেবে, তারপর পিতা হিসেবে। আগে নিজের রাজ্যের কথা ভাববেন, তারপর পরিবারের। আপনি যে কার্যের উদ্দেশ্যে যাচ্ছেন, আমি প্রার্থনা করি যেন মা কালীর আশীর্বাদে আপনি সফল হন। সুবহান আল্লাহ। আপনার মেয়ে নির্ভীক হওয়ার সঙ্গে সঙ্গে যথেষ্ট বুদ্ধিমতী। ওদিকে আমির থেকে রাজা ভারমল চুকতে খানকে নিয়ে জালালের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়েছিলেন। বাদশার পক্ষ থেকে সংবাদ আছে খান সাহেব, উনি আজমেরের পথে আছেন, শিবির স্থাপন করেছেন সাঙ্গানেরে। মার্জনা করবেন হুজুর, সর্দার চুকতে খান আপনার সঙ্গে দেখা করার অনুমতি চান। অনুমতি দিলাম। রাজা ভারমল, আপনি এখানেই থাকুন, আমি গিয়ে শাহেনশাহকে জানাচ্ছি এবং আপনাকে ডেকে নিচ্ছি। আদাব শাহেনশাহ। বহুদিন পর আপনার সঙ্গে দেখা হলো। শাহেনশাহ, আমেরের রাজা ভারমল আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এর শাস্তি হলো কেবল মৃত্যু। ওর শিরচ্ছেদ করে মুঘল সাম্রাজ্যে পাঠিয়ে দেওয়া হোক। কি কারণে এসেছেন? আমেরের যুদ্ধে জয়লাভ করবার পরে সুবেদার সাহেব ওনাদের উপর খুব কঠিন শর্ত আরোপ করেছেন। আর এই বিষয় নিয়েই উনি আপনার সঙ্গে আলোচনা করতে চান। ওনাকে নিয়ে আসুন। ঠিক আছে হুজুর।